আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি লাইট প্রেজেন্টস ক্রিক টকে সকলকে আমন্ত্রণ। একটা টিমের স্পিন বোলিং কম্বিনেশন বিবেচনা করলে ইন্ডিয়ার এই যে চারজন স্পিনার একটা বেস্ট 11 লাইন আপে খেললেন লাস্ট ফাইনাল ম্যাচটা, এটাই সর্বকালের সেরা স্পিন বোলিং কম্বিনেশন কিনা। আমি স্পিন বোলিং কম্বিনেশনের কথা বলছি কারণ চারজন স্পিনার মিলে এইভাবে ডমিনেটিং ওয়েতে বেস্ট 11-এ ফিট ইন হয়ে কবে ডমিনেট করেছেন আমি আসলে আমাদের প্রজন্মে দেখি নাই। হ্যাঁ, পাকিস্তানে একটা সময় দেখতাম সাকলাইন মুশতাক, মুশতাক আহমেদ দুজন স্পিনার থাকতেন। ইন্ডিয়াতে অনিল কুম্বলে এবং সেই সঙ্গে হরভজন সিং তারা থাকতেন। শ্রীলঙ্কাতে মুতাইয়া মুরলীধরন সেই জায়গাটায় থাকতেন। আমি ওইভাবে আসলে কম্বিনেশন ওয়াইজ এত ডেডলি কম্বিনেশন খুব একটা দেখি নাই। একটা বিষয় খেয়াল করে দেখেন যে ইন্ডিয়ার এই টিম একটা 4D কম্বিনেশন আছে। দুইজন স্পিনার আছেন যাদের স্টক ডেলিভারি হচ্ছে ডানহাতি ব্যাটারের জন্য বাইরে বেরিয়ে যায়, আকশার প্যাটেল এবং রবীন্দ্র জাদেজা। দুজন স্পিনার আছেন যারা পাওয়ার প্লেতে বোলিং করতে পারেন, একটা হচ্ছেন বরুণ চক্রবর্তী আর একটা হচ্ছেন আকশার প্যাটেল। দুইজন স্পিনার আছেন যারা ডেথ ওভারে ভালো বোলিং করতে পারেন, একজন হচ্ছেন কুলদীপ যাদব, একজন বরুণ চক্রবর্তী। দুইজন স্পিনার আছেন যাদের ডিফিকাল্ট টু পিক, অর্থাৎ একজন বরুণ চক্রবর্তী এবং একজন হচ্ছেন আমরা যেটা দেখি কুলদীপ যাদব, যে আলটিমেটলি পিক করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো এই যে 4D টাইপ অফ কম্বিনেশন, এই 4D টাইপ অফ কম্বিনেশনটাই কিন্তু আলটিমেটলি ইন্ডিয়াকে অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট করেছে অ্যাজ ফার অ্যাজ বোলিং অ্যাটাক ইজ কনসার্ন। একটা বিষয় উল্লেখ করতে হবে, তা হচ্ছে প্রথম ইনিংসটা যখন নিউজিল্যান্ড ব্যাটিং করেছে তখন উইকেট কিন্তু স্লো অ্যান্ড টার্নিং উইকেট ছিল না, উইকেট স্কিডি উইকেট ছিল বা উইকেট বেটার উইকেট ছিল অন্যান্য দিনের তুলনায়। প্রথম 50 ওভার বলবো না, প্রথম 70 ওভার পর্যন্ত, অর্থাৎ দ্বিতীয় ইনিংসের 20 ওভার পর্যন্ত উইকেট কিন্তু বেশ ভালো উইকেট ছিল ফর ব্যাটিং। টার্নিং হয়েছে 70 ওভারের পর থেকে। সো ইন্ডিয়া যে সময়টা বোলিং করেছে তখন কিন্তু আলটিমেটলি স্পিনাররা ওইরকম টার্ন বা স্লোনেসটা পায় না, তখন উইকেট যথেষ্ট ভালো ছিল। আপনি যদি ব্রডকাস্ট থেকে দেখানো পরিসংখ্যানটা দেখেন তাহলে বুঝবেন যে প্রথম ইনিংসে টার্ন পেয়েছে ইন্ডিয়ান স্পিনাররা মাত্র 2 ডিগ্রি, আর দ্বিতীয় ইনিংসে 70 ওভারের পর নিউজিল্যান্ডের স্পিনাররা টার্ন পেয়েছে 3.4 ডিগ্রি। তার মানে এটাই বোঝা যায় যে ইন্ডিয়ান স্পিনাররা যখন বোলিং করছিলেন তখন কিন্তু উইকেট স্লো বা টার্নিং ছিল না, সেটা বেশ ভালো উইকেট ছিল। খেয়াল করে দেখেন রবীন্দ্র জাদেজা, তার বোলিংটা সবচেয়ে আন্ডার রেটেড, কিন্তু আমি বলবো তার বোলিংটা সবচেয়ে কার্যকরী ছিল। কেন কার্যকরী ছিল আমি যদি একটু জাস্ট সিম্পল একটা এক্সাম্পল দিই। 20 নম্বর ওভার থেকে 34 নম্বর ওভার পর্যন্ত এই টানা সময়টায় জাদেজা 9 ওভার বোলিং করেছেন। 20 থেকে 34-এর মতো জাদেজা টানা 9 ওভার বোলিং করেছেন। এই টানা 9 ওভারের মতো জাদেজা মাত্র একটা বাউন্ডারি কনসিড করেছেন, মাত্র একটা চার খেয়েছেন, একটা উইকেট পিক করেছেন। এবং এই সময়টাতে জাদেজা যেইভাবে বোলিং করে গিয়েছিলেন আপনি খেয়াল করে দেখবেন তার উইকেট টু উইকেট করিডোরটা মেনটেন করেছেন, একটা বলও রুম দেন নাই। যে বলগুলো ভেতরে ঢুকেছেন আর্মার ডেলিভারি করেছেন একদম কোনো প্রকার রুম ছাড়া, আবার একই জায়গায় বল পিচ করে সেই বলটা আবার বাইরে বের করছেন কিন্তু সেটা অফ স্ট্যাম্পের বাইরে বের হচ্ছে না। দ্যাট মিনস পুরো ব্যাটসম্যানকে বেঁধে রেখেছিলেন এবং এই স্পেলটা খুব কার্যকরী একটা স্পেল ছিল। এবং এটা হয়তোবা আন্ডার রেটেড, আপনি হয়তোবা জাদেজার বোলিংয়ের বৈশিষ্ট্যটা ওইভাবে বুঝবেন না, কিন্তু এই সময়ের মধ্যে জাদেজা একটা মাত্র বাউন্ডারি কনসিড করেছেন এবং ব্যাটসম্যানকে বেঁধে রাখতে সক্ষম হয়েছেন। এবং এই সময়টাতেই নিউজিল্যান্ড মূলত আসলে ম্যাচ থেকে ছিটকে গেছে। এবং পুরো ম্যাচের আপনি যদি বিশ্লেষণ করতে চান তাহলে দেখবেন এই পার্টিকুলার সময়টাতে নিউজিল্যান্ডের রান তোলার রেশিওটা ছিল সবচাইতে কম, যেটা নিউজিল্যান্ড কিন্তু অনেক বেশি মাত্রায় ভুগেছে। এবং জাদেজা খেয়াল করে দেখবেন যে তিনি যে বলটা ফ্লাইটেড ডেলিভারি করেছেন সেটাও ছিল 92 কিলোমিটার প্রতি ঘন্টায়। এত জোরে জোরে বোলিং করেছেন, স্টক পেসটাই তার ছিল 94-95 কিলোমিটার প্রতি ঘন্টায়। সো ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। কুলদীপ যাদবের কথা যদি বলি, দেখেন এতদিন কুলদীপ যাদব ভালো বোলিং করেন নাই। স্টিকি কন্ডিশনে লেগ স্পিনাররা ভালো বোলিং করেন না, স্টিকি কন্ডিশনের চাইতে বেটার তারা হ্যান্ডেল করতে পারেন একটু ফ্ল্যাটার কন্ডিশন। আমি বলছি যে ভালো করেন না কথাটা ভুল, আসলে শব্দ চয়নটা আমার ভুল ছিল। মানে স্টিকি কন্ডিশন বা টার্নিং কন্ডিশনের চাইতে একটু ফ্ল্যাটার কন্ডিশনগুলোতে লেগ স্পিনাররা বেটার বোলিং করেন, কারণ সেখানে তারা স্কিড পান। কুলদীপ যাদব কিন্তু স্কিডটা পেয়েছেন। ইনিশিয়ালি প্রথম বলটা রচিন রবীন্দ্রকে যে জায়গায় গুগলি করেছেন, রচিন রবীন্দ্র এক্সপেক্ট করছিলেন যে টার্ন করে বেরিয়ে যাবে, তিনি ব্যাকফুটে গিয়ে রুম খুঁজছিলেন, বাট বলটা ঢুকে গেছে। এবং এই টুর্নামেন্টের বল অফ দ্য টুর্নামেন্ট যদি আপনি বলেন, আমি বলবো যে সেই বলটা। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে 37 থেকে 47 নম্বর ওভার, এই সময়টাতে কুলদীপ যাদব মাত্র 15 রান দিয়েছেন। 37 থেকে 47 নম্বর ওভার, এই সময়ের মধ্যে 4 ওভার তিনি বোলিং করেছেন। এই 4 ওভারে তিনি রান দিয়েছেন মাত্র 15, অর্থাৎ ডেথ ওভার্সের এই সময়টা এসে মাত্র 15 রান তিনি 4 ওভারে দিয়েছেন, যেটা অনেক বেশি মাত্রায় বড় ইন্ডিয়ার জন্য একটা
রিসোর্সের জায়গা ছিল যে হ্যাঁ ডেথ ওভার্সটা আমরা হ্যান্ডেল করতে পারছি। আমরা জানি বরুণ চক্রবর্তী কি করতে পারেন, তার বোলিংয়ের যে ভ্যারিয়েশনের জায়গাটা, নতুন করে এই ভিডিওতে আলাদা করে আসলে কোনো কিছু বলবো না, কারণ প্রচুর ভিডিওতে বলেছি তার লেগ স্পিন গুগলি পিক করাটা খুব ডিফিকাল্ট, কারণ দুইটাই সাইডওয়াইজ রিলিজিং তিনি করেন। সো এই জায়গাটা ভেরি মাচ ডিফিকাল্ট টু পিক হিম। আকশার প্যাটেল তার কার্যকারিতার জায়গাটাও আপনি খুব বেশি বুঝতে পারবেন না, বাট আকশার এত বেশি উইকেট করিডোরে বল করছিলেন যে অনেক সময় মনে হচ্ছিল যে পায়ে লাগলে তিনি এলবি পাবেন না। আকশার অনেক বেশি ভেতরে ঢোকাচ্ছিলেন বল জোরের উপরে, যে লেগসটা মিস করে যাওয়ার মতো, বাট ব্যাটসম্যানকে বেঁধে রেখেছিলেন। কোনো প্রকার চান্স দেন নাই ব্যাটসম্যানদেরকে। ব্রেসওয়েল নামার আগ পর্যন্ত, ব্রেসওয়েল যখন নেমেছেন তিনি গায়ের বলগুলো ভালো খেলছিলেন, ব্রেসওয়েলকে একটু বাইরে বল করেছেন স্পিনাররা, কিন্তু অন্য সব ব্যাটারদের জন্য 1% ক্ষেত্র একটা বলও আমরা দেখি নাই যে অফ স্ট্যাম্পের বাইরে করেছেন, ব্যাটসম্যানকে রুম দিয়েছেন, কোনো ফ্রিবি দিয়েছেন। নিউজিল্যান্ডের স্পিনাররা এই জায়গাটায় ধরা খেয়ে গেছেন। তারা ওভারে 3টা বল মেনটেন করছেন বা 4টা বল মেনটেন করছেন একদম স্টাম্প করিডোরে, একটা হঠাৎ করে রুম দিয়ে দিচ্ছেন, যেটা ইন্ডিয়ান ব্যাটসম্যানরা এক্সিকিউট করতে পেরেছে। সো ওভারঅল ফ্যাক্ট যদি আপনি আমাকে বলেন তাহলে বলবো যে ইন্ডিয়ার এই 4জন স্পিনার অ্যাজ আ কম্বো, এইরকম কম্বো ওয়ানডে ফরম্যাটে এর আগে দেখা যায়নি, এবং 4D কম্বিনেশন, টু বি ভেরি অনেস্ট, যে এরকম 4D কম্বিনেশন ওয়ানডে ক্রিকেটে আমি মনে করতে পারি না। আপনারা যদি মনে করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। থ্যাংক ইউ সো মাচ।